বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এসএসসি 2025 রাজশাহী বোর্ডের পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নে চলে আসলাম। এই যে প্রথমটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এখানে প্রথম যে প্রশ্নটা ক নম্বর, মাত্রা কাকে বলা হয়? কোনো ভৌত রাশিকে মৌলিক রাশিগুলোর সাহায্যে প্রকাশ করাকে মাত্রা বলা হয়। ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয় কেন? দেখো, ভার্নিয়ার ধ্রুবক বিভিন্ন ভার্নিয়ার স্কেলের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কারণ এটি নির্ভর করে প্রধান স্কেলের ক্ষুদ্রতম বিভাগের উপরে, ভার্নিয়ার স্কেলের যে বিভাগ সমূহ আছে তার উপরে। এই মানগুলো যন্ত্র অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তাই এটি সার্বজনীন নয়। ঠিক আছে, ইউনিভার্সাল নয়। এরপরে গ নম্বর প্রশ্ন, যে ওসি পথে সমতরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ কত হবে? দেখো, এখানে বলছে যে ও থেকে সি পর্যন্ত যদি সমতরণ নির্দেশ করে, তাহলে সি বিন্দুতে, মানে এই যে এখানে এসে গাড়িটির কি হবে, বেগ কত হবে, এখানে সি বিন্দুতে বেগটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, এস দেওয়া আছে দূরত্ব, এখান থেকে টুকি দূরত্ব দেওয়া আছে। দেখো এই যে এখানে সরণ দেওয়া আছে সি বিন্দু পর্যন্ত 45, দেখছো 45 মিটার। এই যে তাই এর সমান 45 লেখা হলো। আর এখানে ও বিন্দুতে আদি বেগ কত? ও বিন্দুতে আদি বেগের মান 0, এবং এখানে ও থেকে সি পর্যন্ত সময় হচ্ছে এই 6 সেকেন্ড। দেখছো, এই তথ্যগুলো দিয়ে আমরা এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এইখানে মান বসিয়ে দেবো। দেখো এর সমান কত, যেহেতু ইউ এর মান 0, তাহলে আমরা হাফ এ টি স্কোয়ার লিখতে পারি। এখানে হাফ এ টি স্কোয়ার। এখান থেকে আমরা এর মান বের করব, এর মান বা এর মান তাহলে কত হবে? এই 2টা এস এর সাথে গুণ হয়ে যাবে, 2s সমান এ টি স্কোয়ার হয়ে গেল, বা এখানে 2s ভাগ হচ্ছে এ, আর এখানে টি স্কোয়ারটা হয়ে যাবে। এখন টি সমান কত হবে? এই পাশে যে রুট হয়ে যাবে, 2s ভাগ হচ্ছে এ। এখন দেখো এগুলো সবগুলো মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে কত হলো? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা যে সূত্র জানি ভি সমান ইউ প্লাস এটি, তো এখানে ভির মান তো বের করতে হবে। ইউ এর মান 0, এর মান 2.5, এই যে 2.5 আসলো, এটা বসিয়ে দিলাম। আর টির এখানে টির মান হচ্ছে 6, গুণ করলাম 15 মিটার পার সেকেন্ড। এটা হলো আচ্ছা গ নাম্বার শেষ। তার মানে সি বিন্দুতে গাড়িটির বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এরপরে ঘ নাম্বার, উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র একে বিশ্লেষণ করতে হবে। মানে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে সরণ ভার্সেস সময় লেখচিত্র দেওয়া আছে, দেখছো। এটাকে আমাদের এই যে দেখছো ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র আছে, এটাকে আমাদের সরণ ভার্সেস সময় লেখচিত্র আছে, ত্বরণ ভার্সেস সময় লেখচিত্রে কনভার্ট করতে হবে। এই যে এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র রাখতে হবে, তাহলে তো প্রত্যেক অংশে আমাদের ত্বরণটা বের করতে হবে। যেমন এসি পথে, এই যে ওসি পথে, যে ও থেকে সি পর্যন্ত, এখানে এখানে ত্বরণ কত আমরা একটু আগে বের করেছি, গ নম্বরে বের করেছি না? এটা হচ্ছে গ হতে পাই। ত্বরণের মান কত? এ সমান 2.5, আর এখানে ভি সমান কত হয়েছে? 15 হয়েছে। এটা আমাদের ত্বরণ বের করা হয়ে গেছে, আর ত্বরণ লাগতেছে না। এখন সিডি পথে দেখো, সিডি পথ কোথায়? এই যে এই সি থেকে ডি পর্যন্ত এই অংশে, সিডি অংশে কি হবে? সিডি অংশে এই যে সি অংশে এখানে বেগটা কত? 15, তাই না? আমরা গ হতে পেয়েছি 15, যে এটাও গ হতে, ঠিক আছে, এই যে গ হতে পাই। আচ্ছা, এখানে ডি বিন্দুতে বেগ কত হবে? তো ডি বিন্দুতে বেগ ভি সমান সরণের পরিবর্তন ভাগ আছে সময়ের পরিবর্তন। এই দেখো এখানে সরণ কত? এখানে সরণ আছে 105, আর এখানে সরণ কত? 45। তাহলে এটা বিয়োগ করলাম। আর সময় দেখো, ডি বিন্দুতে সময় আছে 10, আর এখানে সময় ছিল 6, দুইটা বিয়োগ করে দিলাম, তাহলে এখানেও 15 মিটার পার সেকেন্ড হলো। ঠিক আছে, যেহেতু বেগ স্থির, মানে বেগ সি বিন্দুতে যে বেগ, ডি বিন্দুতে সেই বেগ, সেম বেগ। তো বেগ সেম থাকার কারণে এখানে কিন্তু সমতরণে অতিক্রম করেছে, সমবেগে অতিক্রম করেছে। আর সমবেগে অতিক্রম করলে ত্বরণ এই অংশটুকুতে ত্বরণ হয় 0। দেখো ত্বরণ কত হবে? ত্বরণ হয়ে যাবে 0। আবার ডি থেকে ই পর্যন্ত, দেখো ডি থেকে এই যে ডি থেকে ই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এখানে সময় সরণের কতটুকু পরিবর্তন হয়েছে? সরণ দেখো এখানে আছে 133, আর এখানে ছিল 105, দুটা বিয়োগ করে দিলাম, 28 হলো। এবং এখানে আদি বেগ কত ছিল? 15। আর সময় কত? সময় হচ্ছে এই যে 14 থেকে 10 বিয়োগ করে দিলাম, তাহলে কত থাকবে? 4 সেকেন্ড। এখন গতির নতুন যে সমীকরণ এস ড্যাশ সমান এম ইউ ড্যাশ টি ড্যাশ প্লাস হাফ এ ড্যাশ টি ড্যাশ এর স্কোয়ার, যেখানে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। মান বসিয়ে দিলে এ সমান কত হবে? এ সমান হবে হচ্ছে এই যে
এখানে মানটা বসিয়ে দিলাম বাকি সবগুলার। তাহলে এই সমান কত হচ্ছে আমাদের -4 মিটার পার সেকেন্ড হচ্ছে। এখন এই যে -4 এই যে এই অংশটুকুতে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ। এখন আমরা এখানে কি করব, উপরোক্ত তথ্য আর কি, তথ্য আমরা এই ছকে স্থাপন করবো। এই যে ছক, এরভাবে আমরা অঙ্কন করতে পারি। এদিকে দেবো আমরা কি ত্বরণ, আর এর পাশে সময় দিলাম। দেখো 0 থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, দেখো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা কত ছিল, ত্বরণ হচ্ছে 2.5। দেখো 2.5, মানে এই অংশ পর্যন্ত 2.5। তারপরে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 0 ছিল, কারণ এখানে সমবেগে গিয়েছে এজন্য ত্বরণের মান 0। তারপর 10 থেকে 14 পর্যন্ত হচ্ছে -4। ওই মানগুলো এভাবে বসিয়ে দিলাম, তাহলে আমাদের লেখচিত্র হয়ে গেল। এখন গাড়িটির যাত্রার প্রথম 6 সেকেন্ডে সমত্বরণে চললো, তারপর 6 থেকে 10 পর্যন্ত সমবেগে চলে, তারপর 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত -4 পার মিটার, মানে ঋণাত্মক ত্বরণে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে সমত্বরণে চলছে, তারপর সমবেগে, তারপর সমমন্দনে চললো। ওকে, এটা এইভাবে আমরা 1 নম্বর প্রশ্নটা শেষ করলাম। এখন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে দুইটা দৃশ্যপট রয়েছে, দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2, দুইটাই আছে। তো দৃশ্যপট 1 আছে, দৃশ্যপট 2 আছে। এখানে প্রথম যে প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাহী ঘর্ষণ কাকে বলা হয়। যখন একটি বস্তু কোনো তরলের মধ্য দিয়ে চলে, তখন তরলটি বস্তুর গতির বিরুদ্ধে এক ধরনের বাধা দেয়, এটাকে প্রবাহী ঘর্ষণ বলা হয়। সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে পৃথক কেন? এই দুইটার মধ্যে পার্থক্য দিয়ে দিতে হবে। দেখো, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই সংজ্ঞা, এটি প্রোটন এবং নিউট্রনকে পরমাণু কেন্দ্রে আবদ্ধ রাখে, আর এটা আছে বিটা ক্ষয়ের জন্য যে দায়ী যে বল, এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। ক্ষমতার দিক দিয়ে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে নিউক্লিয় বল, আর তুলনামূলকভাবে অনেক দুর্বল বল। আর এর পরিসীমা হচ্ছে খুবই ছোট, আর একটু হালকা তুলনামূলকভাবে ছোট, কিন্তু সবল বলের চেয়ে কিছুটা বেশি আর কি। কেবল নিউক্লিয়াসের মধ্যে কাজ করে এই সবল নিউক্লিয় বল, আর এটা ক্ষয় প্রক্রিয়া ও নিউট্রনের সাথে বিক্রিয়ায় কাজ করে থাকে। এটা এই জন্য এরা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে দৃশ্যপট 1 এ বলছে যে 2 কিলোওয়াট এর একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। মোটরটি দ্বারা টি সময়ে কত কাজ করতে, মানে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় এত জুল, শক্তির অপচয় দেওয়া আছে। এখন এখানে প্রদত্ত শক্তি, অপচয়কৃত শক্তি দেওয়া আছে এটা। তো আমরা জানি কর্মদক্ষতা সমান হচ্ছে প্রাপ্ত শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি। কর্মদক্ষতা দেওয়া আছে 60%। এ দেখো 60% মানে হচ্ছে 60 ভাগ 100, 60 ভাগ 100 মানে 0.6, এই সেই 0.6 দিয়ে দেওয়া হলো। আর প্রাপ্ত শক্তি মানে মোট শক্তি থেকে অপচয় শক্তি বিয়োগ, আর প্রদত্ত শক্তিটা হচ্ছে এটা। ওকে, এখন দেখো এই যে ইর সাথে এই অংশটাকে গুণ করে দিলাম, তো আর গুণ করে নিলাম, তাহলে এখানে 0.6 ই হলো, আর ই মাইনাস এই যে এই মানটা বসিয়ে দিলাম। এরপরে আমরা এইভাবে দেখো, এখান থেকে আমরা এইভাবে লিখব ই মাইনাস 39200 সমান 0.6 ই। এখান থেকে ই আর এই যে 0.69টাকে বাম পাশে নিয়ে তাহলে কি হলো, মাইনাস হয়ে যাবে, আর বাম পাশ থেকে 39200টাকে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এরপরে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এটা দেখো এখান থেকে বিয়োগ করলে কত হবে বলো, বিয়োগ করলে 0.4 হয়, মানে এটাকে 1 ধরবো, 1 থেকে 0.6 বিয়োগ করে দিলাম, তাহলে 0.4 ই থাকে। ই সমান কত হবে 39200 এরকম। বা এখান থেকে ই সমান কত হবে 39200 ভাগ আছে 0.4, তো ভাগ করে দিলাম, এই যে 98,000 জুল হয়ে গেল। এখন আমরা যে ক্ষমতা, এটা ক্ষমতা পি সমান হচ্ছে এই ই বাই টি, তো টি সমান কত হবে ই বাই পি হবে। তো এর মান এটা, আর পির মান তো উদ্দীপকে দেওয়া আছে, দেখো উদ্দীপকে দেওয়াই আছে 2 কিলোওয়াট, এটা 2 কিলোওয়াট মানে 2000, 2 কিলোওয়াট মানে কি, কিলো মানে কি 1000, 1000 তে ভাগ করলে 2000 হয়ে গেল, ঠিক আছে। তো এটা হিসাব করলাম কত 49 সেকেন্ড হয়ে গেল। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, মানে ঘ নম্বর, দৃশ্যপট 2 এর এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে, বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে হবে। তো এখানে দেখো আমরা জানি বস্তু স্থির থাকার যে শর্ত, দেখো শর্ত হচ্ছে ট্যান থেটার মান যদি ওই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা আছে
ঠিক আছে, ঘর্ষণ সহগ যেটা, হ্যাঁ। তো ঘর্ষণ সহগের মানের যদি সমান হয় অথবা ট্যান থিটার মান যদি এইটার চেয়ে ছোট হয়, ঘর্ষণ সহগের ছোট হয়, তাহলে এটা কি থাকবে, স্থির থাকবে। তো এখানে ঢালের যে কোণ দেওয়া আছে, দেখো কোণ 15 ডিগ্রি দেওয়া আছে, এই দেখো কোণটা কত ডিগ্রি দেওয়া আছে, কোণটা দেওয়া আছে এই 15 ডিগ্রি, এই দেখো 15 ডিগ্রি দিয়ে দিলাম। এই যে ঘর্ষণ সহগ এটার মান দেওয়া আছে কত, এটার মান কত হবে, তো দেখো ঘর্ষণ সহগের মান কত দেওয়া আছে এখানে 0.25, 0.25 দেওয়া আছে, ঠিক আছে 0.25। এই যে এটা হচ্ছে 0.25 আছে। এখন ট্যান যে 15 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি মান কত দেখো, এখানে ট্যান চাপবো, ট্যান 15 ডিগ্রি, এই যে 15 ডিগ্রি বসিয়ে দিলাম, মানটা কত আসলে 0.26, 0.26 আসলে 267। তো এই মানটা কি হয়েছে দেখো 0.25 এর চেয়ে বড় না, যদি বড় হয় তাহলে বস্তু গড়িয়ে পড়ে যাবে, স্থির থাকবে না। স্থির থাকবে তো কখন, যখন হচ্ছে এই মানে ট্যান থিটার মান, ট্যান থিটা যদি ঘর্ষণ সহগের মানের চেয়ে কি হয়, ছোট হয় অথবা তার সমান হয়, তাহলে স্থির থাকবে। কিন্তু এটা তো বড় হয়ে গেছে ট্যান থিটার মান, তাই স্থির থাকবে না, বস্তু গড়িয়ে পড়বে, কারণ ঢাল কি বেশি, এই জন্য। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্নটা, এখানেও দুইটা দৃশ্যপট আছে, দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2 এরকম দেওয়া আছে। এখানে প্রথম প্রশ্ন ক নাম্বার, ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হলো কোনো বস্তু বা পদার্থের একক আয়তনের উপস্থিত ভরের পরিমাণ, মানে কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। খ নাম্বার, পারদ একটি তাপমাত্রিক পদার্থ ব্যাখ্যা করো। পারদ একটি তাপমাত্রিক পদার্থ, কারণ তাপমাত্রা বাড়ালে এটি প্রসারিত হয় এবং তাপমাত্রা কমালে সংকুচিত হয়, তাই এটি তাপমাত্রা অনুযায়ী নিজের আয়তন পরিবর্তন করে। এই গুণের জন্য পারদকে থার্মোমিটারে তাপমাত্রা মাপার কাজে ব্যবহার করা হয়। এটি স্বচ্ছ কাচের টিউবেও সহজে দেখা যায়। এরপরে দেখো গ নাম্বার, দৃশ্যপট 1 এর বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে কত একদম কত উপরে উঠে যাবে, হ্যাঁ। তো আমরা যেটা জানি, বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে তার গতি শূন্য হয়ে যাবে। এখন কত উচ্চতায় উঠবে তাহলে, তো প্রাথমিক বেগ কত, এর আদি বেগ দেওয়া আছে, এ দেখো দৃশ্যপট 1 এ আদি বেগ দেওয়া আছে কত, এটা তো অভিকর্ষ ত্বরণ, এটা না থাকলেও মুখস্থ করতে হবে, 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আদি বেগ। ওকে, তো এখানে ইউ সমান 20 মিটার পার সেকেন্ড লিখলাম, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ এর মান আমাদের বের করতে হবে। এখন সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ ভি সমান কত হবে, 0 হবে। তো যদি ভি সমান 0 হয়, ভি স্কয়ার সমান কত, ইউ স্কয়ার মাইনাস 2gh, উপরের দিকে গেল তাই মাইনাস হয়ে গেল। এখন এখান থেকে এই মাইনাসটাকে যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি, 2gh টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে, আর এই ভির মান তো 0, আর এই ইউ স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, বা এখান থেকে এইচ সমান কত হবে, এইচ সমান ইউ স্কয়ার ভাগাছে 2g, সবগুলোর মান এখানে বসিয়ে দিলাম, হিসাব করলাম কত মান হলো, এই যে মানটা, এই যে 20.41 মিটার, সর্বোচ্চ উচ্চতা 20.41 মিটার। এরপরে দেখো ঘ নাম্বার, দৃশ্যপট 2 এর তারদ্বয়ের মধ্যে কোনটি অধিকতার স্থিতিস্থাপক? আচ্ছা, অধিকতার স্থিতিস্থাপক সেটা হবে যার ইয়াং এর গুণাঙ্ক বেশি হবে, ঠিক আছে, বড় হবে। তো এখানে দেখো দৃশ্যপট 2 এ একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে একই ক্ষেত্রফল হবে, হ্যাঁ, 100 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য সেম, সুতরাং দুটি দৈর্ঘ্য, দুটি তার এ এবং বি, তার দ্বয়ের প্রত্যেকটিতে দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। দেখো তিনটা জিনিস এখানে সেম, তা হচ্ছে কি, দৈর্ঘ্য এল সেম, ক্ষেত্রফল সেম, ঠিক আছে, এবং এখানে প্রত্যেকটা বস্তুর উপরে যতটুকু বল দেওয়া হচ্ছে এই বলের পরিমাণও সেম, মানে বল সমান কত, mg, এই যে মানে m দেওয়া আছে এখানে, দুইটা সেম। এখন একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দেখছো, মনে করো এটা দৈর্ঘ্য একটা বৃদ্ধি, আর এখানে 3 আছে, মানে একটা 2 একটা 3। এখন যেগুলো দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে এল সমান 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হচ্ছে উভয় তারের জন্য সমান, বলটা হচ্ছে 49, কিভাবে আসলো দেখো 49, ডব্লিউ সমান হচ্ছে mg, তো এখানে m এর মান 5 আর g এর মান হচ্ছে 9.8, এই মান দুইটা যদি গুণ করে দেওয়া হয়, দেখো 5 into 9.8, এই যে মানটা 49 আসে, তাই না, 49 নিউটন, 49 নিউটন, এই যে 49 নিউটন। এখন দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথমটা দৈর্ঘ্য বৃদ্ধি 0.02 মিটার হলো, দ্বিতীয়টা দৈর্ঘ্য বৃদ্ধি 0.03 মিটার হলো। এখন আমরা যে সূত্র জানি, y সমান fl ভাগ হচ্ছে a ডেল্টা l,
এ ডেল্টা এল। এখন এরকম হয়, খেয়াল করে একটু ভালো করে, যদি এখানে দেখো দুইটা জিনিস সেম, এখানে কয়টা জিনিস সেম দেখো, এই যে এই কয়টা জিনিস সেম, যদি সেম থাকে তাহলে আমরা সমান চিহ্নের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন দিয়ে 1/Δl এরকম ভাবে চিহ্নটা দিতে পারি। ঠিক আছে, এই যেভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, ডেল্টা এল, কারণ এটা তো পরিবর্তনশীল, ডেল্টা এলটা তো পরিবর্তনশীল, এজন্য এখানে আমরা তুলনা করব প্রথম তারের জন্য ডেল্টা ওয়াই এ সমানুপাতিক 1/0.02, এটা আছে ডেল্টা এল এর মান, আর কি। আর এটা আছে 0.03, এটা হচ্ছে বি তারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। এই মানটা হলো কত, 50, আর এই মানটা হচ্ছে 33। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এখানে এ যে তার ইয়াং এর গুণাঙ্কর মান বেশি তার চেয়ে, বি তারের চেয়ে, তাহলে এ তার অবশ্যই কি হবে, স্থিতিস্থাপক বেশি হবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, দৃশ্যপট 1, এখানেও দৃশ্যপট 2, দুইটা দৃশ্যপট দেওয়া আছে। এখন এখানে ক নম্বর প্রশ্ন, প্রতিধ্বনি কাকে বলা হয়? প্রতিধ্বনি হলো সেই প্রক্রিয়া যেখানে কোনো শব্দ বা শব্দ তরঙ্গ একটি কঠিন পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আবার আমাদের কানে ফিরে আসে, এটুক বললেই শেষ। ঠিক আছে, তারপর দেখো খ নম্বর প্রশ্ন, বড় একখণ্ড বরফকে সুতা দিয়ে কেটে 2 টুকরো করা সম্ভব নয় কেন? কারণ বড় এক টুকরো বরফকে সুতা দিয়ে কেটে 2 টুকরো করা সম্ভব নয়, কারণ বরফ একটি ভঙ্গুর পদার্থ, সুতা দিয়ে চাপ দিলে বরফের মধ্যে ফাটল সৃষ্টি হয়, কিন্তু তা কাটা হয় না। বরফের কাঠামো সহজে ভাঙে, তবে কেটে 2 টুকরো করার মতো নমনীয় বা শক্তি নেই, জন্য বরফ কাটাতে সাধারণত বিশেষ যন্ত্র বা উপকরণ ব্যবহার করা হয়। তারপর দেখো দৃশ্যপট 1 এর স্থানটিতে দুপুরে শব্দের বেগ কত হবে? এখানে দেখো দৃশ্যপট 1 কোন স্থানে সকালে তাপমাত্রা 10°C, শব্দের বেগ হচ্ছে কত, 338 মিটার/সেকেন্ড। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33°C হলো। ওকে, তো এখানে দেখো আমরা যে সূত্র জানি, v0 √T/T0 এরকম। তো এটা হচ্ছে v0 হচ্ছে প্রাথমিক শব্দের বেগ, সকালের বেগ আর কি। T0 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, সকালের তাপমাত্রা কেলভিনে। ঠিক আছে, নতুন তাপমাত্রা আছে টি, আর ভি হচ্ছে নতুন শব্দের বেগ, যা নির্ণয় করতে হবে। এখন তাপমাত্রা কেলভিন স্কেলে রূপান্তরিত করে নেব। সকালের তাপমাত্রা আছে 10 দেওয়া আছে, তার সাথে 273 গুণ যোগ করে নিলাম, তাহলে 283 হলো। দুপুরের তাপমাত্রা 33 আছে, তার সাথে 273 যোগ করে নেব, তাহলে কত হলো, 306। এটা হচ্ছে দুপুরের তাপমাত্রা। তো এবার সবগুলোর মান এখানে বসিয়ে দিলাম, এই যেটা মান বসিয়ে দেখলাম যেটা 351.47 মিটার/সেকেন্ড হলো। আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্ন, দৃশ্যপট 2 এর বি বস্তুকে পি পাত্রে তরলে ফেলা হলে বি এর সম্পূর্ণ অংশ গলবে কিনা বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে। দৃশ্যপট এখানে দেখি 2, দৃশ্যপট 2 এ দেখো এখানে বি বস্তু দেওয়া আছে, বি বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম, আর এই বস্তুর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে পাত্র পি এর ভর দেওয়া আছে 100 কেজি, পানির ভর আছে 80 গ্রাম আর কি, সরি 100 গ্রাম, এখানে 80 গ্রাম। কক্ষ তাপমাত্রা আছে 28°C, আর এটা আছে 0°C। পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে এত, বরফ গলনের আপেক্ষিক তাপ এই মানটা দেওয়া আছে, এটা এই তথ্যগুলো দেওয়া আছে। এখন যেগুলো দেওয়া আছে, যেমন বরফের ভর দেওয়া আছে, বরফের ভর গ্রাম দেওয়া আছে, দেখছো 50 গ্রাম দেওয়া আছে, এটাকে 1000 দ্বারা ভাগ করলাম, 0.05 কেজি হয়ে গেল। পানির ভর 80 গ্রাম দেওয়া আছে, 1000 দ্বারা ভাগ করলে 0.08 কেজি হয়ে গেল। পাত্রের ভর 100 গ্রাম দেওয়া আছে, 1000 দ্বারা ভাগ করলাম 0.10 কেজি হলো। তাপমাত্রা 28°C দেওয়া আছে। এখন তাপমাত্রা একটাই, সবকিছুর কত হবে, 28°C। বরফের তাপমাত্রা 0°, আর এই যে সুপ্ত তাপ দেওয়া আছে এটা, পানির আপেক্ষিক তাপ এটা, পাত্রের আপেক্ষিক তাপ দেওয়া আছে এটা। এখন ধাপ 1 এ আমরা বরফ গলতে যত তাপ লাগবে সেটা বের করব। বরফ গলতে শুধু মানে 0°C এর বরফটা গলে 0°C তাপমাত্রা পানিতে কনভার্ট হবে, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই সূত্রটা ml এর সূত্রটা ব্যবহার করতে হবে, l এর মান m এর মান, মানে m এর মান l এর মান বসিয়ে দিলাম, তো এই মানটা আসে। অর্থাৎ বরফ গলাতে লাগবে হচ্ছে এত জুল তাপ। এখন দেখি ওইটাই আসে কিনা। পাত্র এবং পানি যত তাপ কি করবে, দিতে পারবে। দেখো পাত্রে কতটুকু তাপ দিবে হচ্ছে ms ডেল্টা থেটা। তো দেখো এখানে m এর মান তো এটা, s এর মান হচ্ছে এটা, আর ডেল্টা টির মান হচ্ছে এটা, মানে 28°C বৃদ্ধি পাচ্ছে, তো এইটা এই মানটা আসবে। পানির তাপ কত হবে, এটাও ms ডেল্টা থেটা, ms এবং এটা ডেল্টা, যোগ করলে এই মানটা এত আসে। এখন এই দুইটা মানটাকে আমরা যোগ করে দেবো, যোগ করলে
মোট তাপ হচ্ছে এত হয়। এখন তুলনা করতে হবে, বরফ গলতে দরকার হবে এত জুল, আর পানি এবং পাত্রটা তাপ দিতে পারবে হচ্ছে এত জুল। তাহলে দেখো এখানে তাপটা কম না, এখানে হচ্ছে একক, দশক, শতক, সহস্র, তাহলে এখানে হচ্ছে 16,000 লাগবে, আর এখানে তারা দিতে পারবে হচ্ছে 11,000, তো অনেক কম। তাই বরফ পুরোটা কি করবে না, গলবে না আর কি, এটা। এরপরে 5 নম্বর প্রশ্ন চলে যায়। দেখো 5 নম্বরেও এখানে দুইটা দৃশ্যপট দেওয়া আছে। রাজশাহী বোর্ডের যে পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটা, এটা সবচেয়ে হার্ড আসছে একটি তুলনামূলক ভাবে। এখানে সব প্রত্যেকটাতে দুইটা দুইটা দৃশ্য দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, তো এখানে দেখো এই যে দৃশ্যপট একে এটা দেওয়া আছে, আর দৃশ্যপট এটা দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে, দেখো ক নম্বর, আপেক্ষিক ত্রুটি কাকে বলা হয়? আপেক্ষিক ত্রুটি হলো কোনো পরিমাপের ত্রুটির সাথে সেই পরিমাপের প্রকৃত মানের অনুপাত। সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়, ব্যাখ্যা করতে হবে। তো এইভাবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নিও। পরে গ নম্বর, দৃশ্যপট একের এ বস্তুটি কত ত্বরণের নিচে পড়বে নির্ণয় করো। এখন এখানে প্রথম বস্তুর ভর দেখো, এই বস্তুটার ভর দেওয়া আছে কত, 4 কেজি, আর এটা দেওয়া আছে 6 কেজি। এই যে 4 কেজি একটা, আর একটা 6 কেজি। যেটার ভর কম সেটাকে আমরা M2 ধরলাম, যেটার ভর বেশি এটাকে M1 ধরলাম। জিরোমিটার মুখস্থ। এখন আমরা এই সূত্রটা জানি, ত্বরণের সূত্র, এ সমান M1 মাইনাস M2 ভাগ আছে M1 যোগ M2 ইন্টু জি। মান বসিয়ে দিলাম, এই যে 1.96 এত আসলো। এইভাবে তোমরা এটা নির্ণয় করবে সহজ সূত্র দিয়ে সরাসরি। এরপরে পরের প্রশ্নটা দেখো, ঘ নাম্বার বলছে যে দৃশ্যপট 2 এর এ এবং বি যন্ত্রে কোনটি অধিকতর সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপে সহায়ক বিশ্লেষণ করতে হবে। তো আমাদের যেটা করব, দুইটা যন্ত্রের ক্ষেত্রে লিস্ট কাউন্ট যেটা মানে সর্বনিম্ন যেটা মাপা যায়, বুঝছো, একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব, আর স্ক্রু গজের ক্ষেত্রে আমরা এলসি এর মান বের করব। দেখো এখানে যা যা দেওয়া আছে, এই যে এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এ এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, বি এর ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100, পিচ হচ্ছে 1 মিলিমিটার। তো এখানে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত হচ্ছে 20, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে, এটাকে এই 1 কে 20 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.05 মিলিমিটার আসলো। আর বির ক্ষেত্রে এখানে দেখো ভাগ সংখ্যা দেওয়া হচ্ছে 100, আর পিচ হচ্ছে 1 মিলিমিটার। লিস্ট কাউন্ট কত হবে, 1 কে 100 দিয়ে ভাগ করলাম, এই 0.01 মিলিমিটার আসলো। তাহলে কোনটা বেশি বেশি ছোট হচ্ছে 0.01 মিলিমিটার, তাহলে বি এর ক্ষুদ্রতম পার্ট বেশি, তাই এটা বেশি সূক্ষ্ম। এরপরে 6 নম্বর চলে যায়। দেখো এটাও দুইটা দৃশ্যপট, দৃশ্যপট 1, দৃশ্যপট 2 দেওয়া আছে। মানে একটা হচ্ছে আলোর প্রতিফলন থেকে, একটা হচ্ছে আলোর প্রতিসরণ অধ্যায় থেকে দেওয়া। আচ্ছা, প্রথম ক নম্বর প্রশ্ন হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র হলো লেন্সের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিন্দু যার মাধ্যমে অতিক্রান্ত আলোক রশ্মি দিক পরিবর্তন করে না। দেখো আমরা সাধারণত জানি লেন্সে আলোর পরিবর্তন হয়, মানে লেন্সে আলোর দিকের পরিবর্তন হয়, কারণ লেন্সে তো আলোর প্রতিসরণ ঘটে, এই জন্য দিকের পরিবর্তন হয়। কিন্তু আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলো যায়, তাহলে ওটার প্রতিসরণের পরে তার দিকের পরিবর্তন হয় না। খ নম্বর প্রশ্ন আছে গলীয় দর্পণের প্রধান অক্ষ একটির বেশি হয় না কেন? কারণ গলীয় দর্পণের প্রধান অক্ষ একটির বেশি হয় না, কারণ কি, এটি দর্পণের বক্রতার কেন্দ্রে এবং মধ্যবিন্দু হবে, এটা মধ্যবিন্দুর মধ্যবর্তী একমাত্র সরল রেখা। এই রেখাটি দর্পণের প্রতিসরণ পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে এবং বক্রতার কেন্দ্রের দিকে চলে, তাই এটি প্রধান অক্ষ থাকে একটি, অন্য কোনো অক্ষ তৈরি করা সম্ভব নয়। আচ্ছা, এরপরে বলছে যে দৃশ্যপট 1 এর আলোকে আর এর মান নির্ণয় করতে হবে। দৃশ্যপট 1 এ দেখো এখানে আলোর প্রতিফলন আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ আর এর মান বের করতে হবে। এই বায়ু মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, পানি মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমরা ধরে নেব বায়ু আপেক্ষিক যে প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে পানির আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এর মান ধরে নিলাম, আপতন কোণ আর এর মান বের করতে হবে। তো আমরা যে সূত্রটা জানি, দেখো সূত্র হচ্ছে এই যে এটা, সূত্র হচ্ছে এই যে এটা, এই যে n1 sin i সমান n2 sin r, এই যে এটা আমরা জানি সূত্র। সবকিছুর মান এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এখানে যদি মান বসিয়ে দিই, আচ্ছা এখানে সরাসরি এইভাবে যদি তুমি নাও করতে চাও, তাহলে যে এইভাবে করতে পারো। যেমন দেখো এখানে আমরা কিসের মান বের করব, sin r, তার sin r টা রেখে দিলাম, আর বাকি সবগুলোকে n1 sin i ভাগ হচ্ছে n2 মান বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে sin r সমান, তো এখানে n1 এর মান কত, n1 এর মান হচ্ছে 1.00 গুণ sin
আয়ের মান কত 40°, ঠিক আছে। আর এখানে N2 মান কত, N2 মান হচ্ছে দেখো এই যে N2 মান 1.33 এইটা যে মানটা হলো, দেখি ক্যালকুলেটর চাপ দিবা এভাবে মান চলে আসবে। দেখো এখানে কত 1 ইন্টু সাইন 40°, সাইন 40°, তারপরে ভাগ হচ্ছে 1.33, মানটা আসে এই যে এত আসে, এই যে এই মানটা আসে। এখন কত লিখবো দেখো, বা সাইন আর সমান 0. কত 48 রাখলাম। হ্যাঁ, এখন আর এর মান কত হবে, আর এর মান হবে এই যে এটাকে শিফট চেপে সাইন চাপবো, তারপরে 0.48 ছিল না ওটা চেপে দেবো, এই যে মান চলে আসবে 28 সামথিং, প্রায় 29 এটাকে আমরা লিখতে পারি। হ্যাঁ, 68°, শেষ। আর এর মান এইভাবে আর এর মান আমরা বের করবো। এরপরে ঘ নাম্বার প্রশ্নটা লাস্টেরটা হচ্ছে যে দৃশ্যপট 2 এর এ বি কে যতই এফ এর দিকে সরিয়ে আনা হয় প্রতিবিম্ব ততই দূরে সরে যায় এবং বিবর্ধিত হবে। মানে দেখো যে এখানে যতটাকে এখানে এ বি আছে, এখানে আলোক কেন্দ্রে আমি এখান থেকে যদি এদিকে নিয়ে যাই এটাকে, ঠিক আছে, এফ এর দিকে, বলছে যে যতই এফ এর দিকে সরিয়ে আনা হয় তাহলে প্রতিবিম্ব দূরে সরে যাবে এবং বিবর্ধিত হবে। যেমন দেখো উদ্দীপকে যেটা আছে, একটি অবতল আয়নায় লক্ষ্যবস্তু এ বি আয়নার কি বক্রতার কেন্দ্র সিতে স্থাপিত করলে এর প্রতিবিম্ব বাস্তব উল্টা এবং দৈর্ঘ্যের সমান হবে, ঠিক ওর নিচেই হবে। যখন লক্ষ্যবস্তুটিকে ধীরে ধীরে ফোকাস বিন্দু এফ এর দিকে সরানো হবে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি ও আকৃতি পরিবর্তন হবে। যেমন এটাকে যদি আমরা সি এবং এফ এর মাঝে রাখি, সি এবং এফ এর মাঝে মানে এই যে এর ভিতরে কোনো বিন্দুতে, মনে করো এইখানে রাখলাম, এখানে রাখলে কি হবে, এখানে রাখলে প্রধান অক্ষ বরাবর একটি রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে, অপর সে সি বরাবর গিয়ে আবার ফিরে আসবে, অর্থাৎ পি ড্যাশ ডি ড্যাশ প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এই যে চিত্রটা দেখো, তখন আছে পি ড্যাশ, এই যে পি ড্যাশ কিউ ড্যাশ, এই প্রতিবিম্বটা তৈরি হবে। তার মানে দেখছো আরো দূরে সরে গেছে। তারপর দেখো যদি এরকম হয়, মানে বস্তুটাকে যদি আর বিন্দুতে রাখি, হ্যাঁ, এফ এর আরো কাছে যদি রাখি, এফ এর আরো যদি কাছে রাখি, এফ বিন্দু নাই যেটা, এফ এর কাছে আরো যদি কাছে রাখি, এখানে কাছাকাছি যে জায়গা, ঠিক আছে, এই যে যদি এখানে রাখা হয়, দেখছো, মানে প্রথমে তো এখানে রাখছিলাম, এখন আমরা এইখানে রাখতেছি এই যে জায়গা, তখন একই নিয়মে প্রতিফলিত রশ্মি এস বিন্দুতে মিলিত হবে এবং আর ড্যাশ এস ড্যাশ ইয়াটা গঠিত হবে, এই যে আর ড্যাশ এস ড্যাশ। এইখান থেকে আমরা বুঝতে পারি যে আরো যদি সরায় তাহলে আরো প্রতিবিম্ব আরো বড় হবে, এটাই বলা হয়েছে এখানে। 7 নম্বর প্রশ্ন দেখো, এখানে দুইটা একটা ধাতব গোলকের বক্রতার মানে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর এখানে একটা সার্কিট দেওয়া আছে। এরপরে ক নাম্বার দেখো, 1 কুলম্ব কাকে বলে? কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড চালালে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। উঁচু বিল্ডিং এ বজ্র শলাকা রাখার কারণ ব্যাখ্যা করো। বজ্রপাত সাধারণত উঁচু বস্তুতে আঘাত করে। বজ্র শলাকা একটি ধাতব দণ্ড যা ভবনের সবচেয়ে উঁচু স্থানে বসানো হয় এবং একটি তারের মাধ্যমে সেটিকে মাটির সঙ্গে যুক্ত করা হয়। যখন বজ্রপাত হয় তখন বজ্র শলাকা সেই তড়িৎ শক্তি ধরে নিয়ে নিরাপদভাবে মাটিতে প্রবাহিত করে দেয়। এর ফলে ভবনের বাসিন্দা এবং সম্পত্তি কি করে, বজ্রপাত থেকে রক্ষা পায়। গ নম্বর প্রশ্ন, দৃশ্যপট 1 এ ধাতব গোলকটির ধারকত্ব নির্ণয় করো। এখন এখানে সি সমান 4 পাই ইপসিলন নট ইন্টু হচ্ছে আর হবে, ঠিক আছে। এখানে আর এর মান কত, আরটা কি গোলকের ব্যাসার্ধ, তো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলাম, মানে এটাকে 100 দ্বারা গুণ ভাগ করে দেবো, 0.08 মিটার হলো। এখন সি সমান আমরা কি জানি, সি সমান হচ্ছে 4 পাই ইপসিলন নট ইন্টু আর, এই যে 4 পাই ইপসিলন নট এর মান এখানে বসালাম ইন্টু হচ্ছে আর এর মান এখানে বসিয়ে দিলাম, যে গুণ করলাম, এই মানটা এত আসলো, শেষ এটা ধারকত্ব। এরপরে ঘ নাম্বার হচ্ছে দৃশ্যপট 2 এর বর্তনীতে এবিসি পথে ব্যয়িত শক্তি এডিসি পথে ব্যয়িত শক্তির সমান হবে কিনা। দুইটা প্রশ্ন, হ্যাঁ, আমার 2 রকমের প্রশ্ন। এখানে উদ্দীপকে যেগুলো দেওয়া আছে দেখো, R1 R2 R3 সবকিছু এখানে এইভাবে লিখলাম যে R1 এর মান দেওয়া আছে, তো এখানে R1 এবং R2 এরা শ্রেণীতে যুক্ত আছে। দেখো এই যেটা R1 এবং R2 এরা কি আছে, শ্রেণীতে যুক্ত আছে। দেখো এখানে এই যে R1 এবং R2 কি আছে, শ্রেণীতে যুক্ত আছে, মানে একটা শেষ আর একটা শুরু, এটা শ্রেণীতে যুক্ত। তাহলে মোট রোধ হচ্ছে এক্ষেত্রে যোগ করে দিতে হবে, যেখানে যোগ করে দিলাম 30। আর এডিসি পথে দেখো, এডিসি মানে নিচেরটাই, এটা আর এটা হচ্ছে কি শ্রেণীতে যুক্ত আছে, তো এই দুটো যোগ করে দিলাম, 15 ওহম হলো। এখন এবিসি এবং এডিসি
পথ দুটি পরস্পর সমান্তরাল যুক্ত আছে দুইটা। এখানে বিভব হচ্ছে কত 220 ভোল্ট এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে প্রতি ধাপে প্রবাহিত বিদ্যুৎ শক্তির পরিমাণ কি হবে এটা আমরা নির্ণয় করতে হবে। বিদ্যুৎ শক্তি W সমান V স্কয়ার বাই ভাগ আছে R ইনটু T। এখন এখানে দেখো এসি পথে শক্তি কত হবে, এসি পথে হবে VS, এখানে সূত্র যেটা এই যে V স্কয়ার বাই R, এই যে V স্কয়ার ভাগ R এর মান, এসি পথে তো মোট রোধ ছিল R, R এর মান ছিল এই যে 30, আর সময় হচ্ছে কত T হচ্ছে 10, এই যে T না 10 সেকেন্ড ধরে, দেখো 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ চালানো হচ্ছে, এজন্য 10। ওকে, তো এই মানটা হিসাব করলাম, এই মানটা এত আসলো। আবার এডিসি পথের ক্ষেত্রে সূত্র একই বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিলাম, সেম আসলো, এই যে এরকম আসলো। তো দুইটার ভিতরে এডিসি পথে ব্যয়িত শক্তির মান বেশি হবে, যেটা বেশি হবে সেটা বেশি লিখবে। তারপরে 8 নম্বর প্রশ্ন। 8-এর ক নম্বর প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তা কাকে বলা হয়। তেজস্ক্রিয়তা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ভারী পরমাণু নিজেই ভেঙে তেজস্ক্রিয় কণিকা ও শক্তি নির্গত করে। তারপরে 2 নম্বর খ নম্বর, গামা রশ্মিকে বিদ্যুৎ কিংবা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত করা যায় না কেন। গামা রশ্মি একটি চার্জবিহীন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এতে কোনো তড়িৎ বা ভরযুক্ত মানে ঋণাত্মক ভরযুক্ত কণিকা না থাকায় এটি বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না আর কি। ফলে গামা রশ্মি কি করে না, সোজা পথে চলতে থাকে এবং এদের দিকের কোনো পরিবর্তন করে না। এরপরে বলছে যে চিত্র 1-এর ডিভাইসটি কিভাবে এসি কে ডিসি তে রূপান্তরিত করে। এই যে চিত্র 1 হচ্ছে এই যে এটা দেখছো, এটা একটা ডায়োড, তাই না, পিএন জাংশন ডায়োড। এর কাজ হচ্ছে পিএন জাংশন ডায়োড একমুখী কারক হিসেবে কাজ করে, অর্থাৎ এটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে। যখন ডায়োডের পি প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং এন প্রান্ত ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, দেখছো এই যে জায়গা পিটাকে কি করেছি যে পি, এই যেটা হচ্ছে পি, এই যে এটা হচ্ছে পি, এটাকে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, এন হচ্ছে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, এই যে 1 নম্বর সাথে। তখন কি হবে, ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ, তখন তড়িৎ প্রবাহ ডায়োডের মধ্য দিয়ে হবে, কিন্তু ডায়োডকে উল্টো সংযুক্ত করলে বিদ্যুৎ প্রবাহিত হবে না, মানে এই যে 1 নম্বরের মধ্যে সংযুক্ত করলে হবে না, বিদ্যুৎ প্রবাহিত হবে না, ঠিক আছে, এরকম বলতেছে। তখন আমরা এরকম, তাহলে এপিএন জাংশন ডায়োড একদিকে তড়িৎ প্রবাহ দেয় এবং এসি থেকে ডিসি তে রূপান্তরিত করে, এই যে এরকম করে। এটা সে ইনপুট দিলাম, ভিতরে যখন যাবে মানে ধনাত্মক যখন যাবে তখন এরকম ভাবে কার্ভটা পাওয়া যাবে। কিন্তু ঋণাত্মকটা যদি যায়, দেখো ঋণাত্মকটা যদি এইদিকে, ঋণাত্মকটা যাইতে পারবে না পারলে তখন আর এখানে কোনো আউটপুট পাওয়া যাবে না, ঠিক আছে। আবার এই উপরের যে ধনাত্মক প্রান্তটা আসলে আবার এই পাশে আরেকটা পাওয়া যাবে, কার্ভ পাওয়া যাবে, এইভাবে। পরে এখানে বলছে যে চিত্র 2-এর ট্রান্সফরমারটি দিয়ে 3.3 কিলোওয়াট চাহিদার একটি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দিতে চাইলে তা যুক্তিযুক্ত হবে কিনা তোমাকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো, এখানে যা যা দেওয়া আছে আর কি। এখানে ট্রান্সফরমারের প্রাইমারি যে প্রান্ত তার তড়িৎ প্রবাহ দেওয়া আছে, আর প্রাইমারি কয়েলের যে পাক সংখ্যা দেওয়া আছে এটা, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দেওয়া আছে 20, আর এখানে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্টেজ। এখন এই তথ্য থেকে আমরা আউটপুট বের করব, আমাদের পিএস টা বের করতে হবে, মানে গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করতে হবে। তো আমরা জানি আই সমান আইপি ইন্টু এনএস বাই এনপি, সবগুলোর মান এখানে বসিয়ে দিলাম 15 হলে। আউটপুট এটা দেখো 220 দেওয়া আছে, 220 এটা দেওয়া আছে, এটা এই মানটা 220 যদি দেওয়া থাকে তাহলে পিএস সমান কত হবে, ভিএস ইন্টু আইএস, গুণ করে দিলাম, এত হলো, এটাকে ভাগ করবো 1000 দ্বারা, 3.3 ওয়াট। আউটপুট 3.3 ওয়াট, যা টাওয়ারের চাহিদার সমান, অতএব 3.3 কিলোওয়াট ক্ষমতার বিদ্যুৎ সরবরাহের জন্য এটাকে যুক্ত করা যুক্তিযুক্ত হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিলাম। তোমাদের কাছে সমাধানটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।